শহীদ নাহিদ রানা পরের 4 ওভারে 2টো মেডেন 2 রান 2 উইকেট। শেষের যে 5 উইকেট, এই 5 উইকেটই মেহেদী হাসান মিরাজ নিয়েছেন। জিম্বাবুয়ের টপ অর্ডারকে ভয় ধরিয়ে দিয়েছে। বাংলাদেশ সেই ভয়টা, সেই স্কারটা দারুণভাবে সার্ভাইভ করে গেছে। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে এই যে বাংলাদেশ মোটামুটি একটা স্বস্তিদায়ক অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর ক্রেডিট আপনি কাকে দেবেন? 5 উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ, নাকি শুরুর দিকে জিম্বাবুয়ের টপ অর্ডারকে মোটামুটি তছনছ করে দেওয়া গতি এবং বাউন্স দিয়ে নাহিদ রানা? আপনি ক্রেডিট যাকেই দেন, বাংলাদেশ দ্বিতীয় দিন শেষে যে স্বস্তিতে আছে এটা বোধ হয় যে কেউ স্বীকার করবে। ফার্স্ট কাম ডাউন টু নাহিদ রানা। খেয়াল করে দেখেন, প্রথম 4 ওভারে তিনি 22 রান দিয়েছিলেন। 4 ওভারে 22 রান। শহীদ নাহিদ রানা পরের 4 ওভারে 2টো মেডেন 2 রান 2 উইকেট। নাহিদ রানার পেস, এক্সট্রা বাউন্স জিম্বাবুয়ের টপ অর্ডারকে ভয় ধরিয়ে দিয়েছে এবং তিনি উইকেট পেয়েছেন। তাকে দারুণ কমপ্লিমেন্ট দিয়েছেন। বোলিং পার্টনারশিপ বলতে আমরা যেটা বোঝাই, সেই পার্টনারশিপটা করেছেন হাসান মাহমুদ। দারুণ ইনসুইঙ্গারে ওয়েলেসকে বোল্ড করেছেন। কিন্তু ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে বাংলাদেশ যেভাবে বাউন্স ব্যাক করেছিল জিম্বাবুয়ের এগেনস্টে, জিম্বাবুয়ের টপ অর্ডার বা 2 ওপেনার যেভাবে 50 পার্টনারশিপ করেছিলেন, তারপরে তাদেরকে টপ অর্ডারের 3 জনকে আউট করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই গুরুত্বপূর্ণ কাজটা পেসাররা করেছেন। যে ইন্টারেস্টিং পার্টটার কথা আমি বলছি, যে 4 উইকেট পেসাররা নেয়ার পরে শেষের যে 5 উইকেট, এই 5 উইকেটই মেহেদী হাসান মিরাজ নিয়েছেন এবং মেহেদী হাসান মিরাজের এই 5 উইকেট না জিম্বাবুয়েকে ওই 82 রানের লিড পর্যন্ত থামাতে পেরেছে। ইন্টারেস্টিং পার্টটাও এখানে। জিম্বাবুয়ের 9, 10, 11 এই 3 ব্যাটসম্যান 78 বল বা 13 ওভার ব্যাট করেছেন এবং এই সময় 72 রান করেছেন। এনগ্রাভার 20+ রান করেছেন। মুজারাবানি 17 রান করে গেছেন। এই জায়গাটা না এমন একটা সিচুয়েশন ছিল যেখান থেকে বাংলাদেশ জিম্বাবুয়েকে 210, 15, 20 রানের মধ্যে অল আউট করতে পারতো। কিন্তু ওই যে বললাম যে 9, 10, 11 এই 3 ব্যাটসম্যানের 78 বল খেলা এবং সেখানে 52 রান করা 3 জনে মিলে, এটা জিম্বাবুয়েকে ওই লিড পর্যন্ত নিতে সাহায্য করেছে। এই কারণে আপনি নাহিদ রানাকেই ক্রেডিট দেন কিংবা মেহেদী হাসান মিরাজকেই ক্রেডিট দেন, যখন অপোনেন্টের 9, 10 নাম্বার ব্যাটসম্যানরা 52 বা 50+ রান করবেন, সেটা সবসময় গ্রহণযোগ্য। এবং ওই 52 রান না হলে একবারের জন্য চিন্তা করেন এই টেস্টে বাংলাদেশ আরও কমান্ডিং পজিশনে থাকতো কিনা। কাম ডাউন টু বাংলাদেশ ব্যাটিং। যে ভয়টা ছিল যে বাংলাদেশের টপ অর্ডার কলাপস করে, নতুন বলে ফেইল করে, কিংবা যখন অপোনেন্ট মোটামুটি 80+ রানের লিড নিয়েছে, 25-30 রানের মধ্যে যদি 3 উইকেট পড়ে যেত কী হতো, একটা ভয় ধরে যেত। বাংলাদেশ সেই ভয়টা, সেই স্কারটা দারুণভাবে সার্ভাইভ করে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে সাদমানের কথা যদি আপনি চিন্তা করেন, সাদমান ফার্স্ট ইনিংসে যেভাবে আউট হয়েছেন, সেকেন্ড ইনিংসে মোর অর লেস কাছাকাছি আউট হয়েছেন। ফার্স্ট ইনিংসে গালিতে, সেকেন্ড ইনিংসে সেকেন্ড স্লিপে। একই সঙ্গে মাহমুদুল হাসান জয় সম্ভবত 6 রানের সময় লাইফ পেয়েছিলেন, ইজি ক্যাচ, উইকেট কিপার মিস করেছেন। ফার্স্ট ইনিংসে যেভাবে তিনি আউট হয়েছিলেন উইকেট কিপারের কাছে, সেকেন্ড ইনিংসেও উইকেট কিপারের কাছে অলমোস্ট কপি বুক ফ্যাশনে ক্যাচ দিয়েছিলেন, উইকেট কিপার ক্যাচ ধরতে পারেননি। এই যে টপ অর্ডার কিংবা ওপেনাররা রান করতে পারছেন না, এখনও পর্যন্ত জয় টিকে আছেন। তিনি মোটামুটি ওই লাইফটা পাওয়ার পরে পজিটিভ মাইন্ডসেট আপে ব্যাট করছেন, স্কোরিং শট খেলছেন, রান করছেন। এবং এখানে একটা ব্যাপার বোধহয় খুব গুরুত্বপূর্ণ, যে উইকেটে থেকে রান করতে না পেরে আউট হয়ে যাওয়ার চাইতে, 50 বল খেলে 15 রান করে আউট হয়ে যাওয়ার চাইতে উইকেটে যতক্ষণ থাকবেন ততক্ষণ যদি রানটা করা সম্ভব হয়, সেটা বাংলাদেশকে হেল্প করবে এই টেস্টের প্রেক্ষাপটে। কথাটা আমি এই জন্য বললাম যে বাংলাদেশ যদি কোনোভাবে 200 রানের লিড নিতে পারে, আমি জানি এই প্রশ্ন বা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে সবার মাথায় চলে আসে, ভাই যে টিম সবশেষ 14-15টা টেস্ট ইনিংসে 8-9 বার 200 করতে পারে না, তারা 200 রানের লিড দেবে। কিন্তু এক্সপেক্ট তো করতে হবে বাংলাদেশ যদি 200 রানের কোনো লিড বা চ্যালেঞ্জিং একটা টোটাল জিম্বাবুয়েকে দিতে পারে, যে ভাই তোদের 200 রান করে জিততে হবে, সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত বাংলাদেশই এই টেস্টে আপার হ্যান্ডে থাকবে। বাট এভরিথিং ডিপেন্ডস অন তৃতীয় দিনের ফার্স্ট সেশন কিংবা প্রথম 2 ঘন্টা বাংলাদেশ কীভাবে ব্যাট করে। বাংলাদেশ যদি ওই জায়গাটা দারুণভাবে কাটিয়ে দেয় কিংবা ভালো পার্টনারশিপ গলে ভালো রান করতে পারে, এই টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশই আপার হ্যান্ডে থাকবে।